অনুপাত আইডিয়াটা কি মূলত? আমরা যদি লিখি 2:3, এটিকে আমরা একটা অনুপাত বলতে পারি এবং অনুপাতের ভাষায় একে আমরা একটা সরল অনুপাত বলতে পারি। প্রশ্ন হতে পারে, সরল অনুপাত কি? সরল অনুপাত হচ্ছে মূলত যার দুটো রাশি থাকবে, একটি পূর্ব রাশি এবং আরেকটি উত্তর রাশি। যেমন ঠিক এই অনুপাতে আমাদের এই প্রথম অনুপাতের পূর্বের এই অংশটাকে আমরা পূর্ব রাশি বলবো এবং এটিকে বলবো উত্তর রাশি। অর্থাৎ আমাদের এই অনুপাতের প্রথমটিকে বলা হয় পূর্ব রাশি এবং পরের অনুপাতটিকে বলা হয় উত্তর রাশি। অনুপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে আমরা ভগ্নাংশের সাথে এর দারুণ একটি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, যেমন আমি যদি দুটো অনুপাত নিয়ে চিন্তা করি, দুটো জিনিসের অনুপাত নিয়ে, ধরেন এখানে চা এবং চিনি, আমি যদি দুটো জিনিসকে চিন্তা করি এবং এদেরকে যদি অনুপাত আকারে চিন্তা করি এবং সেক্ষেত্রে যদি বলি যে একটা মিশ্রণ আছে, অর্থাৎ চা চিনি এক জায়গায় আমরা একত্রিত করেছি, সেখানে 2 ভাগ চা আছে, 3 ভাগ চিনি আছে। অর্থাৎ এই যে অনুপাতটা আমরা পেলাম সেখানে এই 2 ভাগ কি রয়েছে? চা রয়েছে এবং এই মিশ্রণটিতে 3 ভাগ আমার চিনি রয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে আসলে কতটুকু, যদি আমি কেজিতেও চিন্তা করি, কত কেজি চা অথবা গ্রাম, কত গ্রাম চা এবং কত গ্রাম চিনি আছে সেটি বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, এদের যদি ভাগ চিন্তা করি, টোটাল যাই পরিমাণ হোক তার 2 ভাগ হবে চা, 3 ভাগ হবে চিনি। ক্লিয়ার? অর্থাৎ আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি যে আমরা চা চিনির যে মিশ্রণটি, এখানে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, এখানে 2 যোগ 3 টোটাল 5 ভাগ এই দুটো জিনিস রয়েছে। অর্থাৎ আমরা যে মিশ্রণটি কল্পনা করতেছি, যেখানে চা চিনি রয়েছে, সেখানে টোটাল 5 ভাগ জিনিস রয়েছে। এই 5 ভাগ জিনিসের ভিতর আমার 2 ভাগ হচ্ছে চা, 3 ভাগ হচ্ছে চিনি। এখন আমি যদি আপনার চিন্তা করার সুবিধার্থে একটা তথ্য দেই, তথ্যটা কেমন, যে আমাদের এই যে মিশ্রণ যেটির কথা আমি বলছি, আমি সরাসরি যদি বাস্তবে একটা প্রমাণ দেই যে এখানে আমাদের এই মিশ্রণটাতে টোটাল 10 কেজি উপাদান রয়েছে। তার মানে 10 কেজি উপাদান রয়েছে, তাহলে 10 কেজি উপাদানের ভিতর আমি বলতেই পারি যে 2 ভাগ রয়েছে আমার চা এবং 3 ভাগ রয়েছে আমার কি? চিনি। অর্থাৎ অনুপাতকে মূলত আমরা ঠিক এভাবে চিন্তা করি যে এই 10 কেজি জিনিসের ভিতর আমরা 2 ভাগ আমাদের রয়েছে চা এবং 3 ভাগ রয়েছে আমার চিনি। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে চা এবং চিনি বের করে নিতে পারেন। কিভাবে? এভাবে বের করতে পারেন, আমি বিষয়টাকে দেখাচ্ছি। যেহেতু আমার টোটাল 10 কেজি হচ্ছে কি চা চিনি একত্রে আছে, এর ভিতর আমার 2 ভাগ হচ্ছে চা, 3 ভাগ চিনি, তাহলে টোটাল 5 ভাগ রয়েছে। মিশ্রণে টোটাল জিনিস রয়েছে কয় ভাগ? 5 ভাগ। যেমন আমরা কুরবানি ঈদে দেখবেন যে যখন আমরা গোশত বন্টন করি, যে কয়েকটা পশুর একসাথে, গরু হোক ছাগল হোক, এই গোশতগুলো একত্রে করেই কিন্তু আমরা এটা ভাগ করি, তাই কিনা? ব্যাপারটা এরকম। ধরে নিলাম আমরা এখানে 10 কেজি গোশত রয়েছে, এখানে আমার টোটাল ভাগ করতে হবে 5টা। এই 5 ভাগের ভিতর 2 ভাগ এবং 3 ভাগ আকারে আমরা আলাদা করব। তাহলে এই 10 কেজি জিনিসটাকে প্রথমত আমরা যে কাজ করব
সেটা হচ্ছে 5টা ভাগ করে নেব, অর্থাৎ 5টা ভাগ করে নেব। তাহলে 5টা সমান ভাগ করতে হলে এটাকে গড় করতে হয়। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার প্রতি ভাগে পড়বে কত? 2 কেজি করে। কত কেজি করে পড়বে? 2 কেজি। তার মানে এবার তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই 10 কেজি কি এখানে চা চিনি রয়েছে, 5 ভাগের 1 ভাগ সমান আমরা পাচ্ছি কি 2 কেজি। তাহলে চা হচ্ছে 2 ভাগ, তাহলে চা যদি 2 ভাগ হয় এর সাথে 2 কেজি গুণ করলে তাহলে আমার টোটাল হচ্ছে কত? 4 কেজি চা। তাহলে একই সাথে আমাদের চিনি হচ্ছে 3 ভাগ, তাহলে 3-এর সাথে 2 কেজি গুণ করলে আমাদের আসবে কত? 6 কেজি। অর্থাৎ আমরা এভাবে যে টোটাল যে পরিমাণ জিনিস রয়েছে সেটা অনুপাত থেকে আলাদা করে ভাগ করে বের করতে পারি। এটির আরেকটা গাণিতিক ফর্মুলা আছে, সেটিও আমরা ফলো করতে পারি। কিভাবে? আমি ধরে নিচ্ছি যে চা বের করব। আমি এখানে প্রথমেই যে কাজটা করেছিলাম যে মোট যে অনুপাতটা ছিল সেটাকে যোগ করেছিলাম, সমষ্টি করেছিলাম, তারপর সেটি দিয়ে এই টোটালটাকে ভাগ করেছিলাম, ফলে আমার যে পরিমাণটা আসছিল সেটা 1 ভাগের পরিমাণ আসছিল। তারপর আমার যেহেতু চা ছিল 2 ভাগ, 2 দ্বারা গুণ করে 4 কেজি আমি চা পেয়েছি। চিনি ছিল আমার 3 ভাগ, 2 দ্বারা গুণ করে আমি চিনি পেয়েছি। এই জিনিসটাকে গাণিতিকভাবে আরো স্মার্ট ওয়েতে আপনি সমাধান করতে পারেন। সেটি কেমন? সেটি হচ্ছে ধরেন আমার 10 কেজিকে ভাগ করতে হবে। 10 কেজি লেখার পর লিখবেন যে এটিকে, যেমন আমি সরাসরি এখানে 5 দিয়ে ভাগ করেছি না, জিনিসটা এভাবে আমি ভাগ করব না। কিভাবে করব? 10কে একাকে লিখব, তাহলে এটিকে আলাদা করে লিখব, অর্থাৎ ঠিক এভাবে লিখব। ঠিক আছে? এভাবে লেখা যে কথা, এটা কিন্তু একই কথা। উপরে 1 আছে, ধরেন উপরে 1 আছে, উপরে 1 আছে, তাহলে কি দেখুন তো এই জিনিসটার এটা কিন্তু একই কথা, তাই কিনা? গুণ করলে আমার এটি আসবে। তার মানে এভাবে আমরা এই জায়গায় যেহেতু আমাকে 2 ভাগ, এভাবে আসবে কি 1 ভাগ। খেয়াল করে দেখেন, এভাবে 1 ভাগ আসবে, এটি দিয়ে কাটলে 2 কেজি আসবে। উপরে 1 দেখে বোঝায় কি 1 ভাগ। আমরা যেহেতু 2 ভাগ বের করব, এই কারণে এই জিনিসটা আরো স্মার্ট ওয়েতে আমরা এখানে উপরে 2 দিয়ে দেব। অর্থাৎ আমাদের চায়ের ভাগ যেহেতু 2, উপরে 2 দিলে আমার 2 ভাগ আসবে, 3 দিলে 3 ভাগ আসবে, 4 দিলে 4 ভাগ আসবে। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে আমরা আরো স্মার্ট ওয়েতে এভাবে ভাগ করতে পারি যে চা টোটাল যে জিনিসটা থেকে চা হচ্ছে এটাকে ভাগ করতে হবে 5 ভাগ, এর মানেটা হচ্ছে এরকম, টোটাল জিনিসকে ভাগ করতে হবে 5 ভাগ, চা হচ্ছে 2 ভাগ, তার মানে উপরে 2। তাহলে আমরা খুব সহজেই আমরা এটিকে এভাবে বের করতে পারি। তাহলে আমরা যদি চিনি বের করি, চিনিও একই অবস্থা, টোটাল নিচে 5 মানে এই জিনিসটাকে টোটাল 5 ভাগ করতে হবে, আর চিনি হচ্ছে আমার 3 ভাগ। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 6 কেজি। আমরা এভাবে একটা জিনিসকে, টোটাল জিনিসকে অনুপাত দেওয়া থাকলে আমরা এতে থেকে কি করে ফেলতে পারি? ওই জিনিসটুকুর বাস্তব পরিমাণ কত এই জায়গা থেকে বের করে নিতে পারি। এটা আমাদের অনুপাত সমানুপাতের আলোচনায় অনেক অনেক বেশি কাজে দেবে। ধরুন আমার কাছে টোটাল 150 টাকা আছে। কত টাকা? 150 টাকা। আমি বললাম যে একে ক, খ এবং ঘ এই 3 জনের মাঝে আপনি টোটাল 1, 2 এবং 2 এই অনুপাতে ভাগ করে দেবেন। ওকে, এই অনুপাতে আপনি কি করবেন? ভাগ করবেন, অথবা আপনি এই অনুপাতেও ভাগ করে দিতে পারেন। ঠিক আছে, 3টা ভিন্ন অনুপাত নিলাম। তাহলে এই যে মাত্র যে প্রসেসটা আলোচনা করলাম সেটিকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। কিভাবে? আমার এখানে টোটাল 150 টাকা, এটা হচ্ছে কি মোট টাকা। মোট টাকা হচ্ছে আমার 150। এবার একে আমাকে ভাগ করতে হবে। ক কে দিতে হবে 1 ভাগ, খ কে দিতে হবে আমার 2 ভাগ,
এবং গকে দিতে হবে 3 ভাগ। তার মানে এটাকে মোট ভাগ করতে হবে, মোট আমাকে ভাগ করতে হবে কত? মোট আমাকে ভাগ করতে হবে 1 যোগ 2 যোগ, অর্থাৎ টোটাল 10টা ভাগ করতে হবে। ঠিক আছে, 10টা ভাগ করার পর আমরা ককে দিব 1 ভাগ, খকে দিব 2 ভাগ এবং গকে দিব 7 ভাগ। তাহলে আইডিয়াটা একটু খেয়াল করেন। তাহলে আমাদের ক পাচ্ছে কত? আমাদের ক পাচ্ছে 150 টাকা থেকে, 150 টাকা থেকে একে আমরা টোটাল ভাগ করব কয়টা? 10টা। ঠিক আছে, এখান থেকে ক পাবে 1 ভাগ, 1 ভাগ। তাহলে এখানে আমরা যদি দেখি যে ক পাচ্ছে মূলত মাত্র 15 টাকা। তাহলে আমরা যদি ক্ষয়ের ব্যাপারে ধারণাটা করি, তাহলে আমার খ পাচ্ছে কত? খ টোটাল ভাগ তো যথারীতি 10টা হবে, খ 10 ভাগের কত ভাগ পাবে? 2 ভাগ পাবে। তাহলে এটি কাটলে এখানে সে পাচ্ছে টোটাল কত? 30 টাকা। এবার আসে আমরা গয়ের পোরশনে। তাহলে এই 150 টাকাকে টোটাল 10টা ভাগ করে 7 ভাগ নেবে কি? গ। তাহলে আমরা এখানে যদি হিসাব করি তাহলে এখানে 15 হবে। তাহলে 15 হলে 5 7 35, 7কে 7 10, অর্থাৎ 105 টাকা। অর্থাৎ অনুপাতের মাধ্যমে আমরা খুব সহজেই একটা জিনিসকে বন্টন করে দিতে পারি। তার মানে অনুপাতের এই বন্টন নীতিটা আপনার প্রায় ক্ষেত্রে প্রয়োজন হবে। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এই বন্টন নীতিটা খুব ভালোভাবে আয়ত্ত করা। এখন আপনি যখন একটা পর্যায়ে অভ্যস্ত হবেন তখন এই হিসেবটাকে আরো সহজ করে ফেলতে পারবেন। কিভাবে? যেমন আমি এখানে ক, খ, গ 3 জনেরই পরিমাণ চেয়েছি। হয়তো আপনার কাছে সরাসরি কি চাওয়া হলো? সরাসরি ধরেন এখানে আপনি এভাবে অঙ্কটা ডিটেলস না করে ধরেন এমসিকিউ করতে হবে। তাহলে পরীক্ষার প্রশ্নে যে জায়গাটাতে 150 আছে তাকে মুখে মুখে এখানে 10 দিয়ে ভাগ করে দেন, রাইট? ভাগ করে দেওয়ার পর রেজাল্টটা, এটা কিন্তু 1 ভাগ, তাই না? 1 ভাগের রেজাল্টটা আপনি মাথায় নিয়ে নেন অথবা প্রশ্নে কোথাও টুকে নেন। এরপর প্রশ্নে যে জায়গাটায় অনুপাত আছে ওই জায়গাটায় আপনি চলে যান। তাহলে আমরা 15 1 ভাগ, তাহলে উত্তর হচ্ছে 15 টাকা। তাহলে এটা হচ্ছে কত? 15 2 ভাগ, তাহলে উত্তর হচ্ছে এখানে 30 টাকা। এখানে 15 7 ভাগ, উত্তর হচ্ছে 105। তার মানে সরাসরি আপনি ডিরেক্টলি এভাবে অঙ্কটা সমাধান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের মূলত অনুপাতের সাহায্যে আমরা যেভাবে বন্টন করতে চাই। এবার আমরা যে জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল যে একটি অনুপাতের এখানে দুটো রাশি দেখতে পাচ্ছি, এটি পূর্ব রাশি, এটি উত্তর রাশি। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে একটা স্বাভাবিক কয়েকটা নিয়ম জানি। যেমন আমার যদি এটি একটা ভগ্নাংশ হয় তাহলে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যায়, তাতে মানের পরিবর্তন হয় না। কিভাবে? আপনি গুণ অথবা ভাগ করতে পারেন, একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে পারেন। যেমন আপনি যদি এটিকে ধরেন লব এবং হরকে ধরেন 5 দিয়ে গুণ করলেন, তাহলে দাঁড়ালো কত? উপরে 10, নিচে হচ্ছে আমার 15। তার মানে আমার এই ভগ্নাংশ যেটি, এই ভগ্নাংশটা একই। আবার ধরেন আপনার এখানে 15 20 এই ধরনের একটা ভগ্নাংশ রয়েছে, তার মানে একই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে আপনারা ভাগ করতে পারেন। সেটা কিরকম? সেটি হচ্ছে এরকম, ধরেন 15 নিচে 20, ধরেন উভয় পক্ষকে আপনি 5 দিয়ে ভাগ দেন। তাহলে 5 দিয়ে যদি ভাগ দেন তাহলে রেজাল্ট কত হবে? এখানে 3, এখানে হচ্ছে 4, 3/4।
তার মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি এই ক্ষেত্রে 3/4 সমান এটি একই কথা, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস না হয় আপনি এটি কাটাকাটি করলে তো এই রেজাল্টটাই আসবে। তার মানে কি এই দুটো ভ্যালু একই। এবং এখানে যদি আমি 2/3 10/15 এটিকে চিন্তা করি, এখানেও আমার ভ্যালু দুটি একই হবে। তার মানে আলটিমেট আমরা এখানে যে বিষয়টি বুঝতে পারতেছি সেটি হচ্ছে যে এই যে ভগ্নাংশে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে তাতে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক এই সেম একটি ধারণা আমরা অনুপাতের ক্ষেত্রেও দেখতে পাই। অনুপাতের উত্তর এবং পূর্ব রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন আমি যদি এই অনুপাতটিকে আমি আলাদা করে লিখি এবং আমি ধরে নিচ্ছি যে এই পূর্ব রাশির সাথে আমি 7 গুণ করলাম, তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? 7 দুগুণে 14, রাইট? তার মানে কি আমার এই পূর্ব রাশিটি এবার 14 হলো। এবার আসুন আমি এই একই সাথে তাহলে নিয়ম অনুসারে উত্তর রাশিকেও আমার একই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলেই কেবলমাত্র বৈধ হবে, যেহেতু পূর্ব রাশিকে যে সংখ্যা দ্বারা আমি গুণ করব উত্তর রাশিকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমার রেজাল্ট গিয়ে আসতেছে কত? 3 7 21। তাহলে লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করেন, সেটি হচ্ছে এই যে আমরা দুটো অনুপাত পেলাম যে 2:3, এটার পরিবর্তে আমরা এই একটা অনুপাত পেলাম। আমরা এই সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে এই দুটো অনুপাতই আসলেই মূলত একই অনুপাত। ঠিক আছে, আমরা এরকম দুটি অনুপাত যখন সমান হয় তখন এই অনুপাত দুটিকে আমরা নামকরণ করি সমানুপাত। কি বলি? সমানুপাত। সমানুপাতের শর্ত হচ্ছে দুটো অনুপাত কি যখন সেম হবে, কারণ আপনি এটার মান কাটাকাটি করলে 2:3 পাবেন। তার মানে বাহ্যিক চেহারা যে পার্থক্যই থাক না কেন, মূলত ভ্যালুর দিক থেকে এই দুটো অনুপাত এক। তার মানে দুটো অনুপাত যদি আমার এক হয় তাহলে এই অনুপাত দুটিকে আমরা সমানুপাত বলে থাকি। সমানুপাত নিয়ে আমি আরও কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো, এটা পরে। এবার আসুন এই যে আইডিয়াটা নিয়ে আমি কথা বললাম, এই আইডিয়ার মাধ্যমে আপনি গাণিতিক বেশ কিছু সমস্যার সমাধান করতে পারেন। কিরকম? যেমন আপনি যদি আমি এটিকে যদি মিসিং করি, তাই না? এটিকে মিসিং করলাম, আমি আপনাকে একটা অনুপাত দিলাম 2:3 এবং বললাম এদের যদি আমি বললাম যে একটি অনুপাত হচ্ছে দুটি রাশির অনুপাত 2:3। এখন পূর্ব রাশিটা যদি 14 হয়, পূর্ব রাশি 14 হলে তাহলে উত্তর রাশি কত? আমি এভাবে যদি আপনার পরীক্ষায় প্রশ্নটা জানতে চাই যে পূর্ব রাশি 14 হলে তাহলে উত্তর রাশিটা কত হবে? দেখুন দারুণ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু দারুণভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। কিভাবে? আমাদের বলছি কি দুটি রাশির অনুপাত 2:3, এদের উত্তর রাশিটা যদি 14 হয়, এখানে 14টাকে রিয়েল সংখ্যা, বাস্তব সংখ্যাকে বোঝানো হচ্ছে, তাহলে যদি 14 হয় তাহলে উত্তর রাশিটা কত হবে? এই ক্ষেত্রে আমরা একটা সেন্স অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে এই 2 থেকে আমরা 14 পেয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে 2 এর সাথে কত গুণ করে 14 পেয়েছি? আমি যদি ভালো করে হিসাব করে দেখি 7 দুগুণে 14। তাহলে মজার ব্যাপার হচ্ছে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে অবশ্যই এই উত্তর রাশির সংখ্যাটাও 3-এর 7 গুণ হবে। কত গুণ হবে? 3-এর 7 গুণ হবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর রাশি হচ্ছে 21। এখন হ্যাঁ, আপনি ভাবতেই পারেন যে এই মেথডটি যদি গাণিতিক ভাষায় যদি সরাসরি প্রকাশ করি, অর্থাৎ গাণিতিক ভাষা অনুসরণ করে যদি আমি স্টেপ বাই স্টেপ সমাধান করি, তাহলে এই সমস্যাটির সমাধান কিভাবে হতে পারে? সেক্ষেত্রে খুব দারুণ একটা আইডিয়া, সেটা হচ্ছে দেখেন আপনি এভাবে চাইলে সমাধান করতে পারেন। 14 যে অনুপাতটা উত্তর অনুপাত চাচ্ছে, উত্তর অনুপাতটাকে x ধরে নেন। ওকে, x ধরে নেওয়ার পর
আমরা এবার বাই ইউজ করব, আর অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি 2/3। তাহলে এটা 14/x যথারীতি আড়াআড়ি যদি গুণ করি 2x হবে, আর এখানে 3 × 14 হবে। তাহলে আমি যদি x দেই, খেয়াল করেন, তাহলে 3 × 14 এখানে 2 7, তাহলে আমার কত হচ্ছে 21। তার মানে এখানে আমার x এর মানটা হচ্ছে 21। এখন প্রশ্ন হচ্ছে, এটি আপনি পছন্দ করতে পারেন, বেসিক জানতে হবে, কিন্তু এখন যে আপনার বয়স, এই বয়সের সাথে এই মেথডটা কিন্তু আর যায় না। তার মানে আপনাকে এখান থেকে সরাসরি মান বের করার কৌশলটা জানতে হবে। ঠিক আছে, খুব দ্রুত মান বের করার কৌশলটা আপনাকে জানতে হবে। এবার আসুন, ধরুন আমি একটা অনুপাত যদি বলি, ঠিক আছে, 5:10, ঠিক আছে, 5:10। এখন এটার সমান যদি ধরেন, একটু জাস্ট মিনিট, আমি একটু জটিলভাবে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা 4.5, তাই কিনা, এটি 4.5, আরেকটি আমি ধরে নিলাম যে 6.5। এখন আমি বললাম যে এদের উত্তর যে রাশিটা, সরি পূর্ব রাশিটা হচ্ছে 9। তাহলে আপনারা একটু দ্রুত বলবেন এটার উত্তর রাশিটা কত হবে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে দুটি রাশির অনুপাত 4.5:6.5। তাহলে এদের পূর্ব রাশিটা যদি আমার কত হয় 9 হয়, তাহলে উত্তর রাশি কত হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। অর্থাৎ বিষয়টা খুবই কমন, যে আমাকে দেখতে হবে যে এটার কত গুণ হচ্ছে 9, সেটা হচ্ছে 2 গুণ 9, তাহলে এটারও আমার কত হবে 2 গুণ হবে, তাহলে উত্তর হচ্ছে কত 13, কারণ 6.5 এর দ্বিগুণ হচ্ছে আমার 13। কথাটা ক্লিয়ার? 6.5 এর দ্বিগুণ হচ্ছে আমার কত 13। এই যে বিষয়গুলো, এগুলি যত দ্রুত ইউজ করতে পারবেন ততই ভালো। এবার আমি যদি আপনাদেরকে বলি যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই গুণ বের করাটা একটু সমস্যা হয়ে যায়। কিভাবে? ধরেন আমি 4 অনুপাত ধরেন 6 আমি নিলাম, রাইট, 4 অনুপাত আমি 6 নিলাম। এখন আমি যদি এখানে স্বাভাবিকভাবে ধরেন একটা 10 সংখ্যা নিলাম, তাহলে স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন মানে এখানে রেশিওটা কিন্তু নাও মিলতে পারে, রেশিওটা আপনার নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধানটা করবেন? সেক্ষেত্রে সমাধানটা এভাবে দেখেন, আপনি দেখবেন যে এটার সাথে কত গুণ করলে মূলত আপনার 10 হয়। ঠিক আছে, এর জন্য একটা কাজ করে নিতে পারেন, 10কে 4 দিয়ে ভাগ করতে পারেন। 10কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে কাটলে কত হবে, 4 দুগুণে 8, 4 দুগুণে কি 8, থাকে কত 2, তাহলে এখানে 4-এর 2। অথবা এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, 4 দুগুণে 8, ভালো করে খেয়াল করেন, 4 দুগুণে 8 10, এটা কিন্তু আপনি সবচেয়ে ভালো যে কাজটা করতে পারেন সেটাও এখানে 10 হওয়াটা বড় কথা। তাহলে 10 হওয়াটা বড় কথা, আপনি এমন একটা ভগ্নাংশ নেন, যেমন উপরে যদি আমি 10 রাখি আর নিচে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে অবস্থাটা কি হচ্ছে দেখেন, অবস্থাটা এটা কাটা যাচ্ছে, তার মানে আলটিমেট আমার 10 থেকে যাচ্ছে, তাই কিনা? আপনি চাইলে এভাবেও যদি এটাকে এখানে গুণ করেন আপনার জন্য জটিল হবে, তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে কি, এমন একটা ভগ্নাংশ দিয়ে আপনি গুণ করবেন যেটা এটা আর এটা কাটা যাবে, রেজাল্টটা ওটা থাকবে। তাহলে দেখুন, আমি ঠিক একইভাবে আমরা x এর এই মানটা বের করার জন্য ওই একই সংখ্যা দ্বারা গুণ করব, তাই কিনা? এখানে একই সংখ্যা দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে একটু জটিল হলেও সমস্যা নেই, আমাদের কথা হচ্ছে আমাদের উত্তর বের করাটাই আসল কথা, তাই কিনা? অর্থাৎ এটা সহজে বের হলেও আমাদের এটা জটিল হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখেন, এটা 2, এটা 3, এটা 5, তাহলে আমাদের রেজাল্টটা কত হচ্ছে 15। ঠিক আছে, রেজাল্টটা কত হচ্ছে 15।
আবার একটু খেয়াল করেন যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সামনে দেখব অথবা আমাদের ক্যালকুলেশনে যদি জটিলতা চলে আসে যে এটার কত গুণ আপনি বুঝতেছেন না, তাহলে এটা এমন একটা ভগ্নাংশ নেন যাতে এই 4 আর ওই নিচের হরটা কাটাকাটি গিয়ে ওই সংখ্যাটা টিকে। ওই সংখ্যাটা টিকে, যেমন আমি যখন এখানে 10/4 নিলাম তখন 4 কাটা 10টা টিকলো, তাহলে ওটাকে এখানে গুণ করলাম, এখানে গুণ করে আলাদাভাবে কেটে দেখলাম যে এটা কত হচ্ছে, 15 হচ্ছে। ইটস ওকে, কথাটা ক্লিয়ার? এভাবে চাইলে আপনি খুব দ্রুত অঙ্কটার সমাধান করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসুন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটি হচ্ছে, তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারি, এবং আমরা যদি বইতে চলে যাই তাহলে আরও কিছু দারুণ মানে বেশ ভালো কিছু আমরা ম্যাথ পাবো, সেগুলো একটু দেখা যাক। আপনারা বইতে 2 থেকে আমার মনে হয় যে মোটামুটি এখানে অনেকগুলো অঙ্ক আপনারা নিজেরাই পারবেন। তারপরে আমি কিছু অঙ্ক আপনাদের টাচ করে যাব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এখানে কিছু অঙ্ক আমি, যেমন এখানে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে 63কে 8 এবং 9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটা কত হবে। 63কে 8 ও 9 অনুপাতে হ্রাস করলে, 63কে 8 এবং 9 অনুপাতে আপনি হ্রাস করবেন। এখন এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নতুন সংখ্যাটা কত হবে, নতুন সংখ্যাটা কত হবে। তাহলে এই যে এই জায়গাটাই একটা মানে সংখ্যার ক্ষেত্রে এটা একটা কনফিউশনের জায়গা। এখানে সবসময় দেখবেন যে 63 এই জায়গাটা আসলে এটা না এটা বোঝাচ্ছে, এটা কিন্তু বোঝার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে যেটা করবেন যে এটা কার গুণিতক, 7 নং 63, তার মানে এর গুণিতক, রাইট? তাহলে এর যদি গুণিতক হয় তাহলে স্বাভাবিকভাবে আপনি দেখেন এখানে আমাদের চাইছে নতুন সংখ্যাটা চেয়েছে, তাহলে এটা যদি এর গুণিতক 63 হয় তাহলে এর গুণিতক কত হবে, এর গুণিতক 7 8 56 হবে। কত হবে? 56 হবে। এটি আমাদের উত্তর। কারণ আপনি শুধু দেখবেন কোনটা কার গুণিতক, এটা ধরলে হয়ে যাবে। যেমন আপনারা যদি দেখেন 12 নম্বর অঙ্কটা, 64কে 7 8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে। এখন 64কে 7 8 অনুপাত, অর্থাৎ 64 সংখ্যাটা 7 8 অনুপাতে হ্রাস করবেন, তাহলে এটি তো স্বাভাবিক, 8 8 64, তাহলে স্বাভাবিকভাবে ওই সংখ্যাটা কত হবে, 7 8 56। ঘটনা কি একই টাইপের অঙ্ক নাকি একটু হালকা পার্থক্য? তাহলে এই টাইপের অঙ্ক আসলে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। এবার আমরা একটু সামনে আগাবো। আপনারা এই জায়গায় একটা ইন্টারেস্টিং ম্যাথ পাবেন, একটু লক্ষ্য করেন। সেটি হচ্ছে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা বলা হচ্ছে একটি খণ্ড রাশিকে 3 4 অনুপাতে কর্তন করা হলো। অর্থাৎ এটার কনসেপ্ট হচ্ছে এরকম, 3 4 অনুপাতে আপনি কর্তন করলেন। এখন বৃহত্তম যে অংশটা অর্থাৎ এই ভাগটা, এটাকে যদি x ধরি তাহলে এই ভাগটা এটি গিয়ে দাঁড়ালো 12.8। দেখুন একটা দশমিক চলে আসছে। এই হিসাবটাই আপনার জন্য বেশ জরুরি যে এটাকে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। প্রথমত হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটা এটা বলছে, এখন এটা আপনি কিভাবে বের করবেন, কত গুণ করে এটা হলো, এটি তো মূলত একটু জটিল কাজ। আসলে এখানে আদৌ জটিল কাজ নয়, সেটি হচ্ছে খেয়াল করে দেখেন, আপনি স্বাভাবিকভাবে এই কনসেপ্টটিকে আপনি একটা কাজ করতে পারেন, এর সাথে কত গুণ করেছিলেন এটা বের করার জন্য আপনি যে কাজটা করতে পারেন 12 এতকে এই 4 দিয়ে ভাগ করতে পারেন। তাহলে ভাগ যদি করেন তাহলে কত হচ্ছে, 3 4 12 তার মানে বোঝা যাচ্ছে 3.2 যদি গুণ করা হয় তাহলে এতে রেজাল্ট আসবে। তাহলে আলটিমেট এর সাথেও যদি 3.2 গুণ করেন তাহলে রেজাল্ট কত হচ্ছে, 3 দুগুণে 6 3 তিরিকে 9, 9.6। তার মানে এটি হচ্ছে 9.6। এখন অনেকেই হয়তো এই কথাটা সহজ কথাটাও নাও বুঝতে পারেন, আমি ব্যাপারটা বলছি। সেটি হচ্ছে
আপনি যদি ধরেন 5 × 4 সমান যদি 20 হয়, তাই কিনা, আমরা গুণ করার পর উল্টোভাবে কিভাবে ফিরবো? আমি এবার যদি আপনাকে বলি যে এখানে কত গুণ করে আসলে 20 হয়েছিল, তাহলে এটা যদি মুখোমুখি না পারি, মুখোমুখি যদি বলি 4×5 20, ইটস ওকে, আপনার ক্যালকুলেশন ক্ষমতা ভালো থাকলে। আমি ধরে নিচ্ছি আপনার ক্যালকুলেশন ক্ষমতা ভালো না, তাহলে এখান থেকে 5-এর সাথে কত গুণ করেছিলেন সেটা কিভাবে বের করতে পারেন? খুব সহজে বের করতে পারেন। সেটা হচ্ছে ধরেন এটাকে x ধরে নেন, তাহলে এটাকে যদি x ধরে নেন যে কত গুণ করেছিলেন, তাহলে কি হচ্ছে, আপনি 20কে ওপাশে নিয়ে ভাগ করেন। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে কি, এই যে আসলে 4-এর সাথে আমি এই জিনিসটি বোঝাতে চাচ্ছিলাম, 4-এর সাথে কত গুণ করলে 12.8 হবে। আমি মূলত আপনাদের বোঝাতে চেয়েছি, তাহলে সরাসরি 12.8কে 4 দিয়ে ভাগ করেন, 4 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, তাহলে 3.2। অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমি এখানে সরাসরি করেছি। যাদের বেসিকে দুর্বলতা আছে তারা জাস্ট কনসেপ্টটাকে একটু মেসিং করে নেন, ইটস ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে মোটামুটিভাবে 28 পর্যন্ত, এখানে আরও কিছু বেসিক আলোচনা আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে করব, ঠিক আছে, পর্যায়ক্রমে করব, সেই জন্য আপনারা একটু ওয়েট করবেন। আর আজকের আলোচনাটা আমি উন্মুক্তভাবে কন্টিনিউ করতে থাকি। আমি এর আগেও বলছি যে আজকের আলোচনাটা কোনো ধারাবাহিকভাবে হবে না, আমি উন্মুক্তভাবে আলোচনা করব, তারপর দেন আগামী ক্লাসে কোথায় কোথায় অঙ্ক বাকি থাকে সেগুলো সমাধান করব, ঠিক আছে। এবার আসেন, আমরা এই যে কনসেপ্টটা, যে অনুপাতের কনসেপ্টের ক্ষেত্রে এখানে আরও একটা দারুণ ক্যালকুলেশন রয়েছে। সেটা কেমন? ধরেন আমার 5:6 এটা একটা অনুপাত, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা কিসের অনুপাত? এটার অনুপাতটা ধরে নিলাম ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এর একটা অনুপাত হচ্ছে কত? 5:6, 5:6। তাহলে এই জায়গায় গিয়ে আমি কিন্তু দাবি করতেই পারি যে এই জায়গায় আমার লাভের অনুপাতটা কত, অথবা আমি এখানে দাবি করতেই পারি যে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত কত। অর্থাৎ আমি এখানে বলতে পারি ক্রয় মূল্য এবং লাভের অনুপাতটা কত। এটা যদি আমি চাই তাহলে আমি এটা কিভাবে বের করব? ঠিক আছে, এটা দেখেন ক্রয় মূল্যটা আমার জানাই আছে কত, 5। এখন আমার লাভটা জানা নেই, তার মানে আমাকে আগে লাভটা বের করতে হবে। তাহলে লাভ বের করার নিয়মটা কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমি বাদ দেই, তাহলে মূলত এটা কত থাকতেছে? এটা বিক্রয়ের অনুপাত, এটা ক্রয়ের অনুপাত, তাহলে 1। তাহলে আমার এখানে ক্রয়ের অনুপাতটা হচ্ছে 5 এবং লাভের অনুপাতটা হচ্ছে কত? 1। এটি উত্তর। ধরেন আমি বললাম যে আয় এবং ব্যয়ের অনুপাত, ধরেন আমি মাসে যা আয় করি, আমার আয় এবং যা ব্যয় করি তার একটা অনুপাত আমি আপনাদেরকে দিচ্ছি 7:2। এটা হচ্ছে আমার কি আয় এবং ব্যয়ের অনুপাত। 7 ভাগ আয় করি, 2 ভাগ কি করি? ব্যয় করি। আলটিমেট আপনার কাছে হয়তো জানতে চাইলো তাহলে আপনার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত, আয় এবং সঞ্চয়ের অনুপাতটা কত, এটা আপনার কাছে জানতে চাইতে পারে। অথবা এভাবে জানতে চাইতে পারে, মানে উলট পালট করে জানতে চাইতে পারে সঞ্চয় এবং আয়ের অনুপাত কত, অথবা ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত। তাহলে এইসব ক্ষেত্রে আমাকে সঞ্চয়টা বের করে নিতে হবে। তাহলে আমার সঞ্চয়টা কত? আমার সঞ্চয়টা গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই যে 7 থেকে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, তাহলে 7 থেকে 2 গেলে আমার কত থাকে? 5। তাহলে 5 হচ্ছে সঞ্চয়, আর আয় হচ্ছে 7 ভাগ, আর সঞ্চয় হচ্ছে আমার 5 ভাগ। যদি এটা বলতো যে ব্যয়, সঞ্চয় এবং ব্যয়ের অনুপাত কত, যদি এমনটা পরীক্ষায় চাইতো, তাহলে আমার সঞ্চয় হচ্ছে 5 ভাগ এবং ব্যয় হচ্ছে আমার 2 ভাগ।
তাহলে উত্তর এটা হতো। অর্থাৎ যেভাবেই চাইতো আমি ঠিক সেভাবেই আমি উত্তর লিখব। কথাটা ক্লিয়ার? সেভাবেই মূলত আমি উত্তর লিখব। আর এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বিশেষ করে আমি এখন যে রুলটা নিয়ে কথা বলতেছি, এটি বিসিএস এ হয়তো এতটা সহজ, মানে বিসিএস এর অঙ্ক মানে যে কঠিন আসবে ব্যাপারটা এমন না। অনেক ক্ষেত্রে এরকম সহজ অঙ্কও আসে, তবে এই রুলটা এই মুহূর্তে প্রাইমারির জন্য বারবার রিপিট করে। কথাটা ক্লিয়ার? এখন সাপোজ ধরেন এখানে আরো কি কি আইডিয়া আসতে পারে। যেমন আমি ধরে নিচ্ছি যে একটা স্কুলে 200 জন শিক্ষার্থী আছেন, মোট ছাত্রছাত্রী হচ্ছে 200 জন। এর ভিতর ধরেন 150 জন হচ্ছে আমার ছাত্র, 150 জন কি ছাত্র, এটা হচ্ছে মোট শিক্ষার্থী হচ্ছে আমার কত, মোট শিক্ষার্থী হচ্ছে 200 জন। আর এখানে আমার ছাত্র গিয়ে হচ্ছে কত, 150। এখন আপনার কাছে জানতে চাওয়া হলো যে ছাত্র এবং ছাত্রী এই দুটোর অনুপাতটা কত। তাহলে আপনি তো এখানে মোট যেখানে আছে সেখানে ছাত্র ছাত্রী দুজনই আছে, আপনার এখানে ছাত্রের সংখ্যাটা জানা আছে, এখানে ছাত্রছাত্রীর অনুপাত চেয়েছে, তাহলে আপনাকে ছাত্রী বের করতে হবে। তাহলে ছাত্রী যদি বের করতে চান তাহলে টোটাল 200 শিক্ষার্থীর ভিতর 150 হচ্ছে ছাত্র, তাহলে বাকি 50 জন হচ্ছে ছাত্রী। এবার তাহলে আপনি ছাত্রীর রেশিওটা হচ্ছে 150, ছাত্রীর রেশিওটা হচ্ছে 50। এবার এই অবস্থায় উত্তর পরীক্ষার হলে পাবেন না, আরো ছোট করতে হবে। তাহলে কত, 3:1। এটি আনসার, এটি হচ্ছে মূলত কি আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? এখন আমরা বইতে কিছু অঙ্ক দেখব, বইতে কিছু অঙ্ক দেখব, এই অঙ্কগুলো আপনাদের কাজে দেবে। এই জায়গায় দুটো একটু জটিল অঙ্ক মনে হতে পারে, কিন্তু আলটিমেট বেশ করে 150 এবং 52 নাম্বার। আমি অঙ্ক দুটো টাচ করে যাই, এটা বোর্ড বইয়ের অঙ্ক, আপনারা একটু দেখুন যে এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জামাল সাহেব ও সমরেশ বাবু এদের মাসিক বেতনের অনুপাতটা আমার দেওয়া আছে 6:5। খেয়াল করেন, অর্থাৎ কার কার কথা বলছি, জামাল সমরেশ বাবু, সমরেশ, এই দুজনের কি দেওয়া আছে আমার, এই দুজনের ক্ষেত্রে আমাদের মাসিক বেতনের অনুপাতটা দেওয়া আছে 6:5। এখন এখানে আপনার দাবি করা হচ্ছে তাদের দুজনের মাসিক বেতন একত্রে 11,000 টাকা, অর্থাৎ এই দুজনের একত্রে হচ্ছে 11,000 টাকা। এটা ঠিক আছে। এখন নতুন যে তথ্যটা দেওয়া আছে যে মাসিক বেতন যথাক্রমে 100 টাকা, মানে দুজনেরই 100 টাকা এবং 75 টাকা করে বেড়ে গেল। খেয়াল করে দেখেন তাদের মাসিক যে বেতন সেটা এবার বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে, যে এর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে এখানে সরাসরি 100 টাকা, আর এর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে সরাসরি কত, 75 টাকা। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। এখন তাদের 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাতটা বের করতে হবে। তার মানে কি 1 বছর আগের আমার মাসিক বেতনের একটা অনুপাত ছিল, সেখানে আমার একত্রে টাকা ছিল 1100 টাকা। ঠিক আছে, একত্রে টাকা ছিল 1100 টাকা। এবার আমার কাছে তথ্য দেওয়া হয়েছে যে এদের জামালের বেতন 100 টাকা বাড়ে এবং সমরেশের বেতন 75 টাকা বাড়ে। এখন আমার কথা হচ্ছে ইটস ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনি যখন এই টাইপের অঙ্ক করতে যাবেন তখন একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে অনুপাত না রেখে ওটা সংখ্যায় রূপান্তর করবেন। কিরকম, যেমন এটা 6 ভাগ হচ্ছে জামালের বেতন, আপনি এটা অনুপাতে না রেখে সরাসরি বেতন বের করে ফেলেন x গুণ করে, যে 6x হচ্ছে জামালের বেতন, এটা বেতন হয়ে গেল।
এটা অনুপাত, এটা সরাসরি বেতন হয়ে গেল। এখানেও তাহলে এটা কি করেন 5x, তাহলে দুজনের বেতন আপনি পেয়ে গেলেন, দুজনের বেতন আপনি কি পেয়ে গেলেন। ওকে, এটা আমরা বুঝলাম যে এই দুজনের বেতন। কিন্তু এখানে আমার বলা হচ্ছে যে এই ক্ষেত্রে বেতন বাড়ছে কত 100 টাকা, এই ক্ষেত্রে বেতন বাড়ছে আমার 75 টাকা। তার মানে এই দুটোর অনুপাত বের করতে পারলে আপনার অঙ্কটা হয়ে যাবে, রাইট। কিন্তু এখানে আগে তো জানতে হবে যে প্র্যাকটিক্যালি এদের বেতন আসলেই এই অনুপাতে যে মোট টাকাটা দেওয়া আছে, আমি শুরুতে যে অঙ্কটা নিয়ে কথা বলেছিলাম, আমরা চাইলে কিন্তু এখানে জামালের বেতনটা বের করে নিতে পারি। কিভাবে? জামালের বেতন হচ্ছে টোটাল দুজনের বেতন হচ্ছে এখানে কত 11,000 টাকা। তাহলে এদের মোট এখানে কত ভাগ বেতন আছে 11 ভাগ। তাহলে জামালের বেতন হবে এখানে 11 ভাগের কত ভাগ, টোটাল হচ্ছে 11 ভাগ, 6 5 যোগ করলে কত 11 ভাগ। এখানে জামালের বেতন হবে 6 ভাগ। তাহলে এটি যদি কাটেন তাহলে কত হচ্ছে আমার 6,000 টাকা হচ্ছে জামালের বেতন। ঠিক আছে, 6,000 হচ্ছে কি আমার জামালের বেতন। এখন তাহলে আমার সমরেশের বেতনটা কত হচ্ছে? তাহলে সমরেশের বেতন ঠিক একইভাবে 11,000 এর 11 ভাগের কত ভাগ 5 ভাগ। তাহলে আলটিমেট হচ্ছে কত 5,000 টাকা। এবার আমি যদি সরাসরি অঙ্কটা করি যে এদের বেতনটা আমি পেয়ে গেলাম কিভাবে, 6 ভাগের বেতন আসছে 6,000 টাকা, আর 5 ভাগের বেতন আসছে আমার কত 5,000 টাকা। এটা হচ্ছে বছরের শুরুতে যে বেতনটা ছিল, রাইট। এখন আমার কথা হচ্ছে প্রশ্নে যেটা দাবি করা হচ্ছে এদের বেতন বাড়ছে, এর বাড়ছে 100 টাকা, এর বাড়ছে 75 টাকা। তাহলে এই অবস্থায় তাদের অনুপাতটা কত হবে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর। তাহলে বৃদ্ধি পাওয়ার পর তাদের এখানে আস্তে আস্তে কত 6,100, ঠিক আছে, এখানে 5,075। এবার আমাকে এখানে কাটাকাটি করতে হবে। আপনি কাটাকাটি করলে এখানে 244, আগে প্রথমে আপনি চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন, অথবা ডিরেক্টলি কাটলে এই রেজাল্টটা আসবে আমাদের। ওকে, এখন খেয়াল করে দেখেন, এটি আপনার কাছে প্রথম অবস্থায় একটু জটিল মনে হতে পারে, কিন্তু আদৌ জটিল না। এখানে দুটো চিন্তাকে অ্যাপ্লাই করা হয়েছে। একবার হচ্ছে একত্রে তথ্যটা দেওয়া আছে, এটিকে আপনাকে ভেঙে নিতে হবে, আমি ভেঙে নিলাম। তারপর যা বৃদ্ধি পেল এটিকে আমি দুজনের সাথে যোগ করে দিলাম, তাহলে নতুন একটা সংখ্যা দাঁড়িয়ে গেল। নতুন সংখ্যার ক্ষেত্রে আমরা কাটাকাটি করে আবার একটা অনুপাত পেলাম, ব্যাস অঙ্কটা হয়ে গেল। আমাদের 52 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, এটা অবশ্যই আপনারা পারবেন। ঠিক আছে, 52 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক, এটা সমস্যা হবে না, ইনশাল্লাহ পারবেন।